জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কে ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রায় প্রকাশের পর থেকে ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করতে হবে। বুধবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল করতে হবে। ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল ১। তাদের বিরুদ্ধে ৫টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া মামলার অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। মামলার শুরু থেকেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছেও চিঠি পাঠিয়েছে সরকার। একই সঙ্গে ভারত সরকারকে শেখ হাসিনাকে ফেরত দিতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠি ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। একই সঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ ভারত। We have received the request and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. We remain committed to the best interest of the people of Bangladesh, including peace, democracy, inclusion and stability in that country, and will continue to engage constructively in this regard with all stakeholders. সুষ্ঠু নির্বাচন আয়োজনে পশ্চিমাদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া আসন্ন নির্বাচন ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পাঠানো নোট ভারভেলে তিনি যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সেটি উল্লেখ করা হয়েছে। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। তারা অবজারভার পাঠাবেন এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং সেখানে তারা এবং আরও অনেকেই ইউ থেকে আপনারা জানেন যে আসবে, অবজারভাররা আসবে, দেখবে এবং আমরা আশা করব যে আমরা এতটুকু ব্যবস্থা করতে পারবো নির্বাচনে যেন তারা সন্তুষ্ট হয়ে যান। শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে উদ্ধার করা ৮৩২ ভরি স্বর্ণের বৈধতা যাচাই শুরু করেছে দুদক। এমন তথ্য জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় 2টি ভল্টে অভিযান চালায় দুদক। সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত আছে। অভিযানে দুদক সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ছিল। বুধবার দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক জানান, অভিযানে শেখ হাসিনা 2টি ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে পূবালী ব্যাংকের ভল্টে কোনো কিছু মেলেনি। ভল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণালংকার রয়েছে। এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ করছে দুদক। এদিন ২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২.৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নাম্বার ৭৫৩ খোলার পর ৪১০.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে ৮৩২.51 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। সব দল ঐক্যবদ্ধ থাকলে কারো নির্বাচন প্রতিহত করার ঘোষণা সফল হবে না বলে আশাবাদ জানিয়েছে সিইসি এএমএম নাসির উদ্দিন। বুধবার সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচন নিয়ে মহড়া পরিদর্শন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় সিইসি আরও বলেন, ভোট কেন্দ্রগুলোকে ঝুঁকি বিবেচনায় সবুজ, হলুদ ও লাল চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সেনা মোতায়েন কিভাবে হবে তা
চলতি মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি বলেন সেনাবাহিনী প্লাটুন আকারে কাজ করে, তাই প্রতি কেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা মোতায়েন সম্ভব নয়। তবে ঝুঁকি ও কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি কমিশনের বিবেচনায় আছে। এদিন বিজিবি সদর দপ্তরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে সিএসসি নির্বাচনী কার্যক্রমের মহড়া পরিদর্শন করেন। মহড়া অনুষ্ঠানে নির্বাচনের দিন কিভাবে দায়িত্ব পালন করা হবে এসবের আদলে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও মহড়া অনুষ্ঠিত হয়। আজকে আমরা সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি, আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচনটা আমরা সফল কাম হব, এই বিশ্বাস আমাদের আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 3 ক্যাটাগরিতে 64 জেলায় লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়েনি বলে দাবি করেছেন ষষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে এসপিদের মতো ওসিদেরও বদলি হবে লটারিতে বলে জানান তিনি। সচিবালয়ে তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোনো বাহিনীর নিয়োগে দুর্নীতি হয়নি, সড়কে চাঁদাবাজিও কমে এসেছে। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা চেয়ে পড়ছে ইনশাল্লাহ। দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সুস্থতায় দোয়া অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজকে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছে যে বাংলাদেশের 6 কোটি মানুষ তারা দারিদ্র্যের ঝুঁকির মধ্যে রয়েছে, 3 কোটি মানুষ দারিদ্র্য সীমানার নিচে চলে গেছে। কেন এটা হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন গুণী মানুষ এবং তিনি একজন অর্থনীতিবিদও বটে। এটা মানুষের কাম্য নয়, জনগণ এটা মনে করে না। কারণ যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে দেশ থেকে গড়ে তোলা উচিত। নতুন বাংলাদেশ গড়তে হলে নির্বাচিত সরকারের মাধ্যমে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতগুলো বড় ধরনের সংস্কার করা হবে বলে জানান তিনি। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স 25 বছর পূর্তিতে তিনি একথা জানান। বলেন, যারা লুটপাট করেছে তারা কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। অর্থনৈতিক নিরাপত্তার জন্য মানুষ বীমা করে, কিন্তু লুটপাটের কারণে গ্রাহকরা টাকা ফেরত পায় না। তিনি আরও বলেন, দলীয় বিবেচনায় ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। নির্বাচিত সরকারের মাধ্যমে আর্থিক খাতগুলোয় জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা ছাড়া কোনো দেশ চলতে পারে না, কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনের জন্য। পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি আমি আগেও বলেছি, আমরা এটা শুধু ইন্স্যুরেন্স আর ব্যাংকের মধ্যে না, আপনি ইউনিভার্সিটিগুলো থেকে টাকা লুটপাট করেন, প্রাইভেট ইউনিভার্সিটির নামে, এদেরও কিন্তু কোনো জবাবদিহিতা নেই। সুতরাং আগামীর বাংলাদেশ গড়তে হলে প্রথমে জবাবদিহিতার আওতায় সকলকে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সাম্প্রতিক সময়ের নানা বিষয় নিয়ে দলের সর্বোচ্চ ফোরামে
আলোচনা হয়েছে। বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পরেও প্রস্তুত হয়নি রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা। তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রাথমিকভাবে 1500 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে। বুধবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী 1500 পরিবার ক্ষতির মুখে পড়েছে। তবে মাঠ জরিপের পর প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হবে। তিনি আশ্বাস দেন, আগুনের পেছনে নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে। এদিকে সকাল 9:30টায় অগ্নি নির্বাপন শেষ ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের ভেতরে নিজের শেষ সম্বলটুকু উদ্ধারের চেষ্টা করেন ক্ষতিগ্রস্তরা। এ সময় তারা সরকারের কাছে সহায়তা এবং ক্ষতিপূরণ দাবি জানান। আমার প্রচুর ক্ষতি হয়েছে ভাই। টিপি ফ্রিজ যা যাবে তো কোনো কিছুই বের করা হয়েছে না, আমি কোনো কিছুই না, একবার টোটালে সব বন্ধ ছিল। আমি কিছুই হারাতে পারি নাই। আমার বাচ্চাটা স্কুলে আসলে কুচিনে কোনো আনতে যাইয়া আমি কোনো মাল সাবান হারাতে পারি নাই। আমি বাচ্চালে বাইরে গেছি, বাচ্চারা নিয়ে বাড়াইছি। আমি বাসাইছিলাম না, আমি গাড়িতে ছিলাম। আমি গাড়ির রিক্সা চালাই, রিক্সাইছিলাম, প্রায় দিয়ে সব পুড়ে গেছে। আঙুর কোনো কিছু ধরার মতন ডাল নাই, উড়ার মতন পাক নাই। সরকারের টান আমরা এটাই আবেদন জানাই, যাতে আমরা চলার মতন কিছু পাই। সরকার যারা আছে তারা যদি একটু ক্ষতিপূরণ দিতে আমাদের খুবই ভালো হতো। কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান। সেই সাথে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনা বের করে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানান তিনি। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনা তীব্র নিন্দাও করেছেন। সুষ্ঠু তদন্ত দাবি করেন এই শীর্ষ নেতা। এটা আপনার এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করব। দুর্ভাগ্যক্রমে আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দায়িত্বে থাকেন, বিশেষ করে আপনার গার্মেন্টস অথবা ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থার প্রতুলতা এবং আইন না মেনে চলা, সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ 2রা ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় 7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানোর মামলায় শেষ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। এর মধ্যে 23তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী এএসআই আফজালুল। এছাড়াও চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল 1-এ। মামলায় সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার 1 বছর পরও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আইনজীবীরা। নগরীর আইনজীবী ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বিচারের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানানো হয়। আইনজীবীদের অভিযোগ, হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে গেলেও মামলার কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। এখনও 21 আসামি পলাতক। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। হত্যাকাণ্ডে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনজীবীরা।
শহীদ আলিফ শাহাদাত বরণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে গেছেন। আমরা দাবি জানাই এই মামলা দ্রুত বিচার আদালতে প্রেরণ করা হোক এবং সঠিক বিচার নিষ্পত্তি করা হোক এবং ন্যায় বিচার নিষ্পত্তি করা হোক। আমরা ন্যায় বিচারে সবসময় বদ্ধপরিকর। আইনজীবী সমাজ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ইনশাআল্লাহ ন্যায় বিচারের পক্ষেই থাকবে। লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা দেওয়ার চুক্তি বাতিল এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। বুধবার সকালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে নগরীর বড়পোল ও সল্ট গোলা ক্রসিংয়ে অবস্থান নেন তারা। এক পর্যায়ে বন্দরের সবগুলো প্রবেশপথ অবরোধ করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বন্দরের শত শত শ্রমিক কর্মচারী অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার চেষ্টার প্রতিবাদে স্লোগান দেন তারা। অবরোধের কারণে ডিপো থেকে বন্দরে যান চলাচল ব্যাহত হয়। আটকা পড়ে শতাধিক পরিবহন। পরে পুলিশের অনুরোধে বেলা 11টার দিকে কর্মসূচি প্রত্যাহার করা হয়। গত 6 মাস ধরে এনসিটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে দেয়া প্রক্রিয়া বন্ধের দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও বাণিজ্যিক সংগঠন। চট্টগ্রাম বন্দরকে কোনোভাবেই কোনো বিদেশিদের হাতে দেওয়া যাবে না। আমরা চাই স্বনির্ভর জাতি করতে চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হোক। বন্দরের কার্যক্রম যদি ব্যাহত হয়, তারা তো বন্দরের শ্রমিক, তারা দেশপ্রেমিক। তারা বলেছে আমাকে তারা বন্দরের উন্নয়ন চায়, তারা বন্দরের কার্যক্রম ব্যাহত করতে দিতে চায় না। আগামী 5 তারিখের আগে আমাদের এই কোনো কর্মসূচি নেই। যদি আর্জেন্ট দিতে হয় সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে, তাহলে সেটা আমরা নেতৃবৃন্দরা বসে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়ে দেব। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগের বিষয়ে বুধবার আংশিক শুনানি হয়েছে। এ সময় ট্রাইব্যুনালের একজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযোগটি গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিতিতে পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী রোববার 23 নভেম্বর চ্যানেল 24-এ একটি মুক্তবাক টকশোর অনুষ্ঠানে ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে আমি এ বিচার মানি না সহ নানা ধরনের মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রসিকিউশনের অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে অবজ্ঞা করেছেন এবং বিচারক ও বিচার প্রার্থীদের অবমাননা করেছেন। প্রসিকিউশন জানায় এ ধরনের অভিযোগে সর্বোচ্চ শাস্তি 1 বছরের কারাদণ্ড। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন, আমার ধারণা যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার। এই আইনের 11(4)-এ বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন। পরীক্ষা না দেওয়ার ঘোষণা দিয়েছেন 47তম বিসিএস এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের একাংশ। বেশি শক্তি নয়, কেবল সময় বাড়ানোর যৌক্তিক দাবিতে রাস্তায় নেমে রক্তাক্ত হওয়ার পরীক্ষা বর্জনের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা বলেন, প্রস্তুতির জন্য কম সময় অযৌক্তিক বলেই পরীক্ষা পেছানোর দাবি নিয়ে মাঠে নেমেছিলেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও উপদেষ্টাদের দ্বারস্থ হলেও সাক্ষাতের সুযোগ দেননি সংশ্লিষ্টরা বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা। চিন্তা করেছেন যে না, সে বোয়াজিয়ার মতো করে সে প্রতিবাদ করতে গিয়ে নিজেকে আত্মহত্যা দিয়েছে। যদি এতই সহজ হতো তাহলে আমরা বর্জন করলাম এই পরীক্ষা। যদি ভবিষ্যতে কোনো সরকার এসে এটা কোনো স্টেপ নিতে পারে আমরা তখনও আন্দোলন করব। আগের পরীক্ষা শেষ পর্যন্ত কতজন কন্টিনিউ করতো, আর এই যে একটা প্রহসনের পরীক্ষা এবং একটা যে রাজনৈতিক হিসাব নিকাশের পরীক্ষা, একটা যে বৈষম্যমূলক পরীক্ষা, অবাস্তবিক এবং অযৌক্তিক একটা রুটিন দিয়ে যে পরীক্ষা নিচ্ছেন, সেই পরীক্ষায় কত পার্সেন্ট শিক্ষার্থী শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন এটা নিয়ে দেখবেন যে ইতিহাসে সবচেয়ে একটা কম সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করেছেন।
আগামী সংসদ নির্বাচনের আগে অপরিহার্য না হলে বিদেশ যেতে পারবেন না ব্যাংকাররা। বুধবার সকালে এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। পরিপত্রে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা একান্ত অপরিহার্য কারণ ব্যতীত বিদেশ ভ্রমণ পরিহার করতে নির্দেশনা প্রদান করা হয়। অপরিহার্য কারণ বলতে যেসব কারণ বোঝানো হয় তার মধ্যে চিকিৎসা, জরুরি দাপ্তরিক প্রয়োজন, হজ ও তীর্থযাত্রা। প্রাণী সম্পদ খাতকে আরও উন্নত করতে প্রযুক্তিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই খাতের উন্নয়নে গবেষকরা কাজ করছেন। তাছাড়াও দেশের উন্নয়নে বিভিন্ন গবাদি পশু পালনের মাধ্যমে খামারিদের, বিশেষ করে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে বলেও জানান তিনি। বুধবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, গবাদি পশু পালনে দেশে সাফল্য অর্জন করেছে। এ খাত অর্থনীতিতে শক্তি জুগিয়েছে। আরও উন্নত করতে উদ্যোক্তাদের স্বাস্থ্যসম্মত পশুখাদ্য সরবরাহ ও টিকাদানের সহায়তার কথাও বলেন তিনি। এত চ্যালেঞ্জের মধ্যেও আপনারা এই খাতকে যতদূর এগিয়ে নিয়ে গেছেন খামারিরা এবং এই খাতের মাঠ পর্যায়ের মাঠকর্মীরা এবং কর্মকর্তারা, বিজ্ঞানীরা, আমি সেজন্য আপনাদের সবাইকে আমাদের সরকারের পক্ষ থেকে, সারা দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক মত প্রকাশ করতে গিয়ে নারীরা বাড়তি নিরাপত্তাহীনতায় ভুগছে। নির্বাচনের আগেই নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার তাগিদ উঠে এসেছে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক জাতীয় সংলাপে। গুলশানে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে 16 দিনের কর্মসূচি উপলক্ষে জাতীয় সংলাপে বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উপদেষ্টা শারমিন মুর্শিদ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। বক্তারা বলেন, নারীরা আগের চেয়ে চলাফেরা ও মত প্রকাশের ক্ষেত্রে যে ধরনের বাধা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন, এখন থেকেই নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ক সংস্কারকে অগ্রাধিকার দিলে পরবর্তী সরকারকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব বলে মনে করেন তারা। অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, নারী নিপীড়ন রোধে প্রয়োজনীয় শক্তিশালী রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবসম্মত নীতি। মেয়েরা যেভাবে বলছে যে তারা আগের চেয়ে চলাফেরা আচরণের ক্ষেত্রে যেই ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। রাজনীতিবিদদের ধরেন, নির্বাচন করতে চাচ্ছে, আমাদের কথা শুনতে হবে, ওনাদের কথা শুধু আমরা শোনার জন্য বসে নেই। নির্বাচনী ইস্তাহারে নারীদের সম্বন্ধে কি থাকবে? তাহলে আগামী সরকারের কাছে আমরা চাপ দিতে পারবো, এইগুলোকে কেন আপনি দাবি পূরণ করবেন না? কাঠামোগতভাবে নারী কিন্তু সবসময় একটা প্রান্তিক জায়গায় ছিটকে যায়। তো মেয়েদের ম্যানিফেস্টো একটা অবশ্যই হওয়া উচিত। পোস্ট আপরাইজিং আমাদের রাজনৈতিক দলগুলোকে আসলেও জবাবদিহিতার আওতায় আসতে হবে। ক্ষমতার আগে তাদেরকে বলতে হবে তারা তাদের নারী পলিসিটা। প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের মান ও কর্মসংস্থান সুবিধা বাড়াতে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ডেইলি স্টার সেন্টারে যৌথভাবে এ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা। আলোচনায় দেশের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সুবিধা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য সভায় অংশীদারকে পক্ষ থেকে কার্যকর সুপারিশ উঠে আসে। বলা হয়, অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার পরেও সীমিত রাজস্ব বাজেটের কারণে পিছিয়ে আছে প্রাথমিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন দক্ষতা, সার্টিফিকেশন, ওয়ারেন্টেশন, অভিবাসন পরামর্শ এবং অভিযোগ ব্যবস্থাপনার কাজ। আমি সেটা থেকে বাড়িয়ে গিয়ে আমি আসলে 3টা পয়েন্ট আলোচনা করতে চাই, যেটা অ্যাকচুয়ালি আমার নিজের। তো এটা তো নোন ইস্যু যে আমাদের টিটিসিগুলোর মেশিনগুলো পুরনো এবং অ্যাকচুয়ালি অনেকগুলো বছরে কিন্তু নতুন মেশিনারিজ কেনা হয়নি। তো এখন মনে করেন বৈশ্বিক কর্মসংস্থানের চাহিদা তো পাল্টাইছে। যেমন আমাদের আলোচনায় আসছে 6G ওয়েল্ডিং এখন চলে আসছে, কিন্তু 6G ওয়েল্ডিং করার ট্রেনিং করার মতো ইকুইপমেন্ট আমাদের নাই।
সো এখন পর্যন্ত যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনার সাথে সাথে আমরা গত কয়েক মাসে একটা অ্যাসেসমেন্ট করেছি, নিড অ্যাসেসমেন্ট করেছি। যে সিপিডির যে প্রেজেন্টেশনটা দেখলেন, এখানেও একটা নিড অ্যাসেসমেন্ট হয়েছে। সেই নিড অ্যাসেসমেন্টগুলোর ভিত্তিতে আমরা একটা নতুন করে পরিকল্পনা করছি। আমরা নতুন করে একটা বর্ধিত বাজেট চাওয়ার একটা প্রজেক্ট এখন এই মুহূর্তে আমরা কাজ করছি। রাজধানীর মতিঝিলে শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার। হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল মেলার উদ্বোধন করেন শিল্প সচিব ওবায়দুর রহমান। 3 দিনের এই মেলার আয়োজন করে বাংলা ইভেন্ট ও গ্লোবাল অ্যাভিয়েশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ট্রাভেল ও ট্যুরিজম সম্পৃক্ত দেশি বিদেশি 32টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রধান অতিথি বলেন, দেশের প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারছে না পর্যটন বিভাগ। উপযুক্ত করে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বাণিজ্যিকভাবে উদ্যোগের আহ্বান জানান তিনি। এ সময় বক্তারা বলেন, এই খাতে আয় বাড়াতে হলে বিদেশি পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও পর্যটক আকৃষ্ট করে এমন স্থাপনা নির্মাণের উপর জোর দিতে হবে। মানুষ কিন্তু রোবট না, মানুষ আনন্দ চায়, মানুষ একটু অ্যামিউজমেন্ট চায়। সে কারণে আমাদের এই সমস্ত ট্যুরিজম জায়গাগুলোকে করা, মানে ট্যুরিজমের জন্য উপযুক্ত করা এবং মানুষের সব কিছুই মানুষের সহজলভ্য করা, এটা আমাদের আসলে সরকারের যেমন দায়িত্ব, পাশাপাশি বেসরকারি সেক্টরেও আমরা যৌথভাবে যদি কাজ করতে পারি, আমার মনে হয় যে আমরা এগুলো করতে পারবো। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবীর হোসেন নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পুরনো একটি কলোনির একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাকবীরের পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের 4 নং ওয়ার্ডে ভাড়া থাকতেন একটি বাসায়। নিহতদের স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন তাকবীর। আজ দুপুর 12টার দিকে তার স্বজনদের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে 40,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর কিছুক্ষণ পরই এলাকাবাসীর মাধ্যমে পরিত্যক্ত ভবনের তাকবীরের লাশ পড়ে থাকার বিষয়টি জানতে পারে পরিবার। পরে ঘটনাস্থলে গিয়ে তাকবীরের মরদেহ শনাক্ত করেন তারা। পরবর্তীতে পুলিশ নিহতর মরদেহ উদ্ধার করেন ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠায়। পূর্ব পরিকল্পিতভাবে তাকবীরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। নির্বাচন ঘিরে অস্থিরতা তৈরিতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বুধবার দুপুরে বিজিবির সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান জানান, কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে ফেনীর ছাগলনাই উপজেলা পর্যন্ত 1204 কিলোমিটার পর্যন্ত এলাকা নিয়ে বিজিবির ময়মনসিংহ সেক্টর, ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল এবং কুমিল্লা সেক্টর সদর সহ অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ, পুশিন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজে সর্বদা সচেষ্ট। তিনি জানান, অবৈধ অস্ত্র শুধু নির্বাচন নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও অস্থিতিশীল করতে সক্ষম। নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ অবস্থানে রয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। সেটা আমরা অ্যাকশনও নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাকে দিতে অবৈধ অস্ত্র শুধু নির্বাচন না, আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা যে কোনো সময় ঘুরতে পারে, শুধু নির্বাচন না, শান্তিকালীন সময় আমাদের ঘুরতে পারে। আমার টহলটাকে আরও ইন্টেন্সিফাই করছি, টহলের সংখ্যা বাড়াচ্ছি, সময়টা বাড়াচ্ছি, আমার নেটওয়ার্কটাকে আরেকটু বিস্তৃত করছি, যাতে ভবিষ্যতে যাতে আমাদেরকে যে গুরুদায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, যাতে দেশের ভিতরে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ বড় প্রক্রিয়া কয়লা খনিতে ধসের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বড় কোনো ধরনের দুর্ঘটনা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল 10:30টার দিকে পার্বতীপুর ফুলবাড়ি মহাসড়ক সংলগ্ন খনির 2 নম্বর কোল ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বড় প্রক্রিয়া খনি কয়লা দিয়ে পার্শ্ববর্তী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় কয়লা খনিতে মজুদ কয়লার স্তূপের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট চাপ থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে খনির 3টি কোল ইয়ার্ডে প্রায় 5 লাখ মেট্রিক টন পাথর মজুদ রয়েছে।
জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহরের তালিকায় 9 থেকে 2 নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা। 2050 সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল নগরীতে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির বিশ্ব নগরায়ন সম্ভাবনার এক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাকার্তা, যেখানে 4,19,00,000 মানুষের বসবাস। দেশটির ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলে অবস্থিত উপকূলীয় শহর জাকার্তা জাপানের রাজধানী টোকিওকে টপকে শীর্ষে উঠে এসেছে এই শহরটি। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ 10টি মেগা শহরের 9টি এশিয়ার। হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো শহরের আবাসিক অঞ্চলের বেশ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। সুউচ্চ ভবনগুলোর ভেতরে আটকা পড়েছে বহু বাসিন্দা। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় দুপুর 3টার দিকে 31 তলার টাওয়ারে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর 7 শতাধিক সদস্য। এ সময় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াং ফুক কোর্ট হলের আবাসন কমপ্লেক্সটি 8টি ব্লক নিয়ে গঠিত, যেখানে প্রায় 2000 আবাসিক ইউনিট রয়েছে। ভবনগুলোর চারপাশে সংস্কার কাজের জন্য বাঁশ পর্দা দিয়ে ঢাকা ছিল। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর হংকংয়ের 2টি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে যান চলাচল। বিশ্বের অন্যতম সক্রিয় হাওয়াইওয়ের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতে সৃষ্ট লাভার ছাই ও ধোঁয়ায় ছেয়ে গেছে আশপাশের এলাকা। লাভার ফোয়ারা বা ফাউন্টেন প্রায় 400 ফুট পর্যন্ত উঠে যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS অনুসারে ডিসেম্বর 2024 সাল থেকে কিলাউয়ার এই অগ্নুৎপাতটি 37তম বারের মতো ঘটেছে। USGS আরও জানিয়েছে যে সমস্ত অগ্নুৎপাতের কারণে হাওয়াই আগ্নেয়গিরি জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত হালে মাউমাউ গহ্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং হাওয়াই কাউন্টির বাণিজ্যিক বিমানবন্দরগুলোতে এর কোনো প্রভাব পড়বে না। শুষ্ক মৌসুমে থাইল্যান্ডের দক্ষিণ অংশে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 33 জনে দাঁড়িয়েছে। বৃষ্টি কমলেও এখনও বন্যার পানিতে ডুবে আছে দেশটির অন্তত 9টি প্রদেশ। এদিকে বন্যা দুর্গত অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। অনেক জায়গায় আহত রোগীদের হাসপাতালে নিতে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। শুধু থাইল্যান্ড নয়, বন্যার পানিতে ভাসছে প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়াও। কুয়ালালামপুরের অন্তত 8টি রাজ্যের লাখ লাখ মানুষ বন্যায় পানিবন্ধ অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত অন্তত 45,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে প্রশাসন। বুধবার পর্যন্ত মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে বজ্রপাত সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্কতা করেছে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়র বলসোনারোর 27 বছরের কারাদণ্ডের মেয়াদ শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 2022 সালে রাজনৈতিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আপিলের সুযোগ থাকায় তাৎক্ষণিকভাবে রায় কার্যকর শুরু হয়নি। তবে বলসোনারোর আইনজীবীরা দ্বিতীয় দফায় রায়ের বিরুদ্ধে আপিল দায়ের অস্বীকৃতি জানানোয় মঙ্গলবার এটি কার্যকরের নির্দেশ দেয় আদালত। গত শনিবার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফেডারেল পুলিশ। এদিকে বলসোনারোর কারাদণ্ড আদেশের পর ব্রাজিলের ফেডারেল আদালতের সামনে উল্লাস করেন বিরোধীরা। তবে তার পক্ষেও স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করেন তার অনেক ভক্ত সমর্থক। অন্যদিকে রায়ের প্রতিক্রিয়ায় তার ছেলে জানান, পুলিশি হেফাজতে মানসিক নির্যাতনের শিকার হয় তার বাবা। তার অভিযোগ, ব্রাজিলের রাজনীতি থেকে তাকে সরানোর পায়তারা করছে একটি মহল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি সামরিক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজনে নেতৃত্ব দিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যে কোনো সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটির নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার
আহ্বান জানান। পদযাত্রায় শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাড়াও অংশ নেন ভেনেজুয়েলার বিভিন্ন বয়সের মানুষ। এদিকে মঙ্গলবার পুয়ের্তো রিকোর একটি সাবেক মার্কিন নৌঘাঁটিতে কয়েকটি সামরিক বিমানের মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। এর আগে মার্কিন 4 সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালানকে কেন্দ্র করে কয়েক মাস ধরে উত্তপ্ত কারাকাস ওয়াশিংটন সম্পর্ক। এর জেরে বেশ কয়েকবার ভেনেজুয়েলার পতাকাবাহী নৌযানে হামলা চালায় পেন্টাগন। তবে কারাকাসের অভিযোগ, অবৈধভাবে ভেনেজুয়েলার সরকার পতনের পায়তারা করছে ওয়াশিংটন। মালয়েশিয়ার কাছে হারের পর সব দায় নিজের বলছেন কোচ পিটার বাটলার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিটার বলেন, ভালো ফুটবল খেললেও সুযোগ কাজে না লাগাতে পারায় ম্যাচ হেরেছে মেয়েরা। ম্যাচ হারার সাথে নিজেদের ডিফেন্ডিংকে দোষ দিতে নারাজ কোচ। First and foremost, I take all responsibility for selection, results, good or bad. I want to make that perfectly clear. So I'm not here to make excuses. I thought the team played extremely. I thought we played some really good football, like I want my teams to play. Didn't take his chances. I'm not going to blame anyone for the goal. It got nothing to do with the way we defended. চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজ। তার আগে বন্দরনগরীতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো সিরিজ ট্রফি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 দলের অধিনায়ক। সিরিজের তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশিষ্ট লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান স্টেডিয়ামে। টেস্ট সিরিজ আইরিশদের হোয়াইট ওয়াশ করে উজ্জীবিত বাংলাদেশ দল। টি-20তেও জয় পেতে মুখিয়ে থাকবেন লিটন দাসরা। এর আগে চট্টগ্রামের সবশেষ টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। এবার সেই দুঃসহ স্মৃতি ভুলে এই সংস্করণেও ছন্দে ফেরার মিশনে নামবে সিমন্স বাহিনী। দল নির্বাচনে মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন দাস। শামীম পাটোয়ারিকে দল থেকে বাদ দেওয়ার কোনো কারণই নেই বলে জানিয়েছেন তিনি। বুধবার চট্টগ্রাম ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। থাকলে অবশ্যই ভালো হতো। দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্য ন্যাশনাল টিমে আসে, যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। আসলে বিপিএলে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 19 ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল। 16 জানুয়ারি হবে ফাইনাল। ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান ও সিলেটে হবে বিপিএল এর প্রথম পর্ব। দেশি খেলোয়াড়দের সুবিধার্থে শেষ মুহূর্তে যুক্ত করা হয়েছে 6ষ্ঠ দল। ফ্রাইডে ডিসেম্বর 19-তে আমরা খেলা শুরু করব, অ্যান্ড এটা শেষ হবে 16th ফ্রাইডেতে শেষ হবে। এটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। ফাইনাল যখন আমরা ফিকচারটা করব, তারপরে ভেনু টেনু নিয়ে। সো এখন পর্যন্ত আমরা যেটা প্ল্যান করেছি, উই উইল স্টার্ট ফ্রম সিলেট। এটাও একটা নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। উই আর ট্রাইং টু স্টার্ট ফ্রম সিলেট, অ্যান্ড একটা ওপেনিং সেরেমনি আমরা ডিজাইন করা হচ্ছে, শর্টলি আপনাদের জানাবো। এটা সম্ভবত 17 তারিখে হবে ইন ঢাকা। নিলামের নির্ধারিত সময়ের মাত্র 4 দিন বাকি থাকলেও এখন পর্যন্ত আসেনি বিপিএল এর খেলোয়াড় তালিকা। ফলে পরিকল্পনায় হিমশিম খাচ্ছে দলগুলো। সেই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে লিগ চলার কারণে মানসম্মত বিদেশি ক্রিকেটারের সংকটও ভাবাচ্ছে বিপিএল এর বিভিন্ন দলের দায়িত্বে থাকা কোচদের।
দেশি এবং ফরেন এখনও আমরা পাই নাই, হাতে পাই নাই। তো যেহেতু আপনারা জানেন যে 30 তারিখের ড্রাফট, তো আমাদের জন্য আসলেই চ্যালেঞ্জিং, কেন এখনও পর্যন্ত যেহেতু পাই নাই। আমাদের সব টিমেরই আসলে, শুধু আমাদের টিম না, সব টিমেই আসলে একটা প্ল্যান থাকে যে কি করব, এবং বাজেট একটা থাকে, বাজেট ইস্যু, যে এই প্লেয়ার কোন ক্যাটাগরিতে আছে, আমরা কাকে নিব না, সব কিছু মিলায় আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। বিদেশি প্লেয়ারদের যে নামগুলো অকশনে এসেছে সেই নামগুলো নিয়ে আমার ওয়ার্কআউট করতে হবে, কারণ আমরা জানি যে বিদেশি 2জন প্লেয়ার আমার অকশন থেকে নিতে হবে। সো এই যে কিছু কাজ রয়েছে এগুলো কিন্তু করার জন্য আমাকে সময় দিতে হবে, সেই সময়টা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পার্ট থেকেই কিন্তু আসবে। সো অবশ্যই কিছু তো দুর্বলতা দেখা যাচ্ছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।